আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটা নতুন টপিক শুরু করতেছি। আমরা হচ্ছে টি বিম আর ওয়ান ওয়েস ল্যাবের কিছু ম্যাথ দেখছি। আজকে নতুন একটা টপিক শুরু করতেছি, বন্ড অ্যাঙ্করেজ এন্ড ডেভেলপমেন্ট লেন্থ। আচ্ছা, দেখেন যে আহ, কেন মানে অ্যাঙ্করেজ বা ডেভেলপমেন্ট লেন্থ আসলে কি জিনিস। অনেক সময় রডের মাথা, মনে করেন একটা বিমের মধ্যে এরকম একটা বিম আছে, বিমের মধ্যে একটা এরকম মনে করেন লঙ্গিটিউডিনাল রেইনফোর্সমেন্ট আছে, মেইন বার। এই বারের মাথাগুলো একটু বাঁকা করে দেয় না এরকম, জি স্যার। বা মনে করেন এখানে একটা কলাম আছে, খেয়াল করলে দেখবেন যে এই রড গুলা, এই বিমের রড গুলা হচ্ছে একটু বাড়া এক কলামের মধ্যে ঢুকায় দেয়। কখনো দেখছেন? এই স্যার, যে আমার লাস্টে মিলাই দেওয়ার জন্য। বিমটা তো এতটুকু, বিম তো এখানে শেষ, বিম এ জায়গায় শেষ না? হুক না তাইলে স্যার, আমি, হুকের কথা বলতেছেন? হ্যাঁ হুকের কথা বলতেছি, আমার তো বিম এ জায়গায় শেষ, তাহলে আমি বিমের রডটাকে কেন লম্বা করে কলামের মধ্যে ঢুকাইলাম? স্যার এটার কারণটা বন্ডিং হচ্ছে ভালো পাওয়ার জন্য স্যার। বন্ডিং ভালো হওয়ার জন্য। হ্যাঁ, এটার কারণ আছে। এটার কারণটা হচ্ছে আহ, এই যে আমার ইনিশিয়ালি এই বিমের মধ্যে রেইনফোর্সমেন্ট আর কংক্রিট আছে, এই ইনিশিয়াল bond strength is provided by the weak chemical adhesion and mechanical friction between steel and concrete. আমার লেখা কি পড়া যায়? জি স্যার, যাই স্যার। শুরুতে যখন হচ্ছে আমাদের এই বিমটা আমরা ঢালাই দেই বা কাস্টিং করি, তখন হচ্ছে এই বিমের মধ্যে যে কংক্রিটটা আছে, কংক্রিটের মধ্যে সিমেন্ট আছে, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ওয়াটার, মানে বিভিন্ন ম্যাটেরিয়াল আছে। ম্যাটেরিয়াল গুলা একজনের সাথে আরেকজনের যে অ্যাডহেশন, এই অ্যাডহেশন বা কেমিক্যাল রিঅ্যাকশন করে তাদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয় বা বন্ডিং ক্রিয়েট হয়। এবং স্টিলের সাথে কংক্রিটের বন্ডিংটা ক্রিয়েট হয় মেকানিক্যাল ফ্রিকশনের মাধ্যমে, মানে কংক্রিট আর স্টিল এদের মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। আপনি যখন একটা লোড দিবেন এই বিমটার উপরে, আমার কনক্রিটও ডিফ্লেক্ট করবে, স্টিলও ডিফ্লেক্ট করবে, দুইটাই কি নিচের দিকে এরকম এরকম ডিফ্লেক্ট করবে। তো যখন তারা দুইজনই একসাথে ডিফ্লেক্ট করতে যাবে, তাদের মধ্যে একটা ফ্রিকশন কাজ করবে না, একটা ঘর্ষণ কাজ করবে। এই ফ্রিকশনের কারণে এই কনক্রিট আর স্টিলের মধ্যে একটা দুর্বল বন্ডিং ক্রিয়েট হয়, মানে যে বন্ডিংটা ক্রিয়েট হয় এটা খুবই উইক একটা বন্ডিং। at some small loads, small amount of slip led to interlocking of the natural roughness of bar with concrete। মানে অল্প যে একটু যখন লোড আসে, মনে করেন এই বিমটা হচ্ছে পুরো তাদের সার্ভিস লোডে যায় নাই, মানে পুরো সার্ভিস লোড বলতে আমি কি বুঝতেছি, যেটার উপরে আলটিমেট ডেড লোড লাইভ লোড গুলো এখনো আসে নাই। ঠিক আছে, মনে করেন মাত্র আমি বিমটা ঢালাই দিছি, এই বিমটা যে বিল্ডিং এর মধ্যে আছে ওই বিল্ডিং এর কোনো মানুষজন বা কোনো ফার্নিচার এই ধরনের লাইভ লোড ডেড লোড আমি এখনো মানে তুলি নাই, বিল্ডিংটা তার ফাংশনাল অবস্থায় যায় নাই, মাত্র বিল্ডিংটা বানানো হয়েছে। এই এই অবস্থায় তো জাস্ট বিল্ডিংটা ডেড লোড, বা এটার উপর যদি কোনো ফ্লোর ফিনিশ থাকে বা যদি কোনো টাইলস থাকে বা বিমটার সেলফ ওয়েট, এই জিনিসগুলো লোড হিসেবে কাজ করতেছে, অল্প লোড। এই অল্প লোডের কারণে আমার এই যে রড গুলো আছে, এই রড গুলো হচ্ছে কনক্রিটের সাথে, মানে যখন এরকম বেন্ডিং হয় রড গুলা কনক্রিটের সার্ফেসের সাথে স্লিপ করার চেষ্টা করে বা পিছলা যাওয়ার চেষ্টা করে।
যখন পিছলায় যাওয়ার চেষ্টা করে, যখন লোডটা অল্প অল্প পরিমাণে পিছলায় যাওয়ার চেষ্টা করে, তো তাদের মধ্যে একটা ইন্টারলকিং বা বন্ডিং মানে একটা লকের মতো মেকানিজম কাজ করে, ঠিক আছে? দিস স্ট্রেংথ, তো যেই ইন্টারলকিং বা বন্ডিং স্ট্রেংথটা কাজ করে অল্প লোডে, এই স্ট্রেংথটা কিন্তু মানে খুব একটা বেশি সাফিসিয়েন্ট। আচ্ছা আমি এই জায়গায় লিখি, আমার এদিকে আর জায়গা নাই। দিস স্ট্রেংথ ইজ quite low causing the bond failure। মানে এই ইন্টারলকিং মানে কনক্রিট আর স্টিলের মধ্যে ইন্টারলকিং এর মাধ্যমে যে স্ট্রেংথটা ডেভেলপ করতেছে, এই স্ট্রেংথটা বন্ড ফেলিওর রেজিস্ট করার জন্য অতটা সাফিসিয়েন্ট না। মানে তার এই ইন্টারলকিং এর পরেও কিন্তু বন্ড ফেলিওর হবে। সো এই বন্ড ফেলিওর যেন না হয়, এজন্য এই এন্ড অ্যাঙ্করেজ মানে এরকম ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করা হয়, বা মানে এই মাথার রড গুলা একটু হুক করে দেওয়া হয় বা এরকম বাঁকা করে দেওয়া হয়। সো এন্ড অ্যাঙ্করেজ in plain bar is provided। বুঝছেন কি লিখছি? বলেন। জি স্যার। স্যার একটু প্রশ্ন ছিল স্যার, প্রশ্ন বলেন। না স্যার, বিষয়টা হচ্ছে যে স্যার এই যে যে বারবার একটা কথা আসতেছে স্যার, ফ্রিকশন ফ্রিকশন হুম, বলতেছেন স্যার, বিম আর হচ্ছে আমার রডের ভিতরে ফ্রিকশন আসবে স্যার। হুম। তাহলে স্যার আমি তো চুরি দিছি, তাহলে স্যার চুরির কাজটা কি স্যার? আমার ফ্রিকশন যাতে মানে রোধ স্টিরাপ করতে হচ্ছে, পারে। স্টিরাপের কাজ হচ্ছে শিয়ার ফোর্স রেজিস্ট করা, আর মেইন বারের কাজ হচ্ছে এক্সিয়াল লোড রেজিস্ট করা। যে লোড গুলা হচ্ছে আমার বিমের পারপেন্ডিকুলার, এই যে এই লোড গুলা, জি স্যার। এগুলো হচ্ছে এক্সিয়াল লোড। জি স্যার। এক্সিয়াল লোডকে রেজিস্ট করে হচ্ছে আমার মেইন বার। মেইন রড। আর এই যে স্টিরাপ দিচ্ছি, এই স্টিরাপ গুলো হচ্ছে শিয়ার ফোর্স বা শিয়ার লোড যেগুলো আসতেছে এগুলাকে রেজিস্ট করে। শিয়ার লোড কোনগুলা? যেগুলো হচ্ছে বিমের এই প্যারালাল বা সমান্তরালে যেগুলো আসে। স্যার আমি বলতে চাচ্ছি স্যার, এই হ্যাঁ, মানে স্টিরাপ এইটা কি স্যার মানে ফ্রিকশন একদমই কোনো কাজ করতে পারে না স্যার? স্টিরাপের ডায়া কত? ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন 3 সুতা রড দিয়ে স্যার 10 স্টিরাপ তো মিলি। মানে যত বড় ডায়া হবে তত বেশি ফ্রিকশন ডেভেলপ করবে। আমার স্টিরাপ হিসেবে ও লাগতেছে মনে করেন 3 মিলি রড বা 5 মিলি রড, একদম ছোট বা চিকন ডায়ামিটারের রড আমি স্টিরাপ হিসেবে প্রোভাইড করতেছি। তো এই স্টিরাপ তো আমাকে অতটা ফ্রিকশন দিতে পারবে না। আমার মেইন রড দেখা যাবে স্টিরাপের থেকে সাইজে আরো বড় বা বড় জি ডায়ামিটারের স্যার, রড জি আমি স্যার, এবার মেইন বার বুঝতে হিসেবে পারছি ইউজ স্যার। করতেছি। মানে যত চিকন রড তত হচ্ছে আপনার বন্ডিং ফ্রিকশন ক্যাপাসিটি কম। কম বা ফ্রিকশন কম। আচ্ছা আচ্ছা যত আচ্ছা, এইবার বুঝতে পারছি রডের স্যার, ক্লিয়ার ডায়ামিটার হয়েছে। বাড়বে তত ফ্রিকশন বেশি ডেভেলপ করবে, তত বন্ড ফেলিওর কম হবে। ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু মানে আচ্ছা এখন দেখেন যে এই মানে বন্ড বা ডেভেলপমেন্ট লেন্থ বলতে আসলে আমরা কি বুঝি? এটা তো বুঝলাম যে কেন দিতে হবে ডেভেলপমেন্ট লেন্থ। এই ডেভেলপমেন্ট লেন্থ বা অ্যাঙ্করেজ এটা হচ্ছে, মনে করেন এই একটা কলাম আছে, এই একটা বিম আছে, কলামটার সাথে একসাথে কাস্টিং করা হয়েছে বিমটাকে। এই বিমের মধ্যে হচ্ছে আমার এগুলা মেইন রড, ঠিক আছে? এগুলো হচ্ছে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট। আর এই নীল নীল কালারের এগুলা কি? ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ, ঠিক আছে? আমি যদি আমার রডটাকে এই জায়গায় এসে কেটে ফেলি, মানে কেটে বাদ দিয়ে দিই, আর রডটাকে যদি এক্সটেন্ড করে কলামের মধ্যে না ঢুকাই, তখন যেটা হবে এই জায়গাটা, এই যে এই পোর্শনটা অনেক বেশি উইক থাকবে। এবং যখন এই কলাম আর বিমের উপরে লোড আসবে, তখন বিম আর কলাম একসাথে কাজ করবে না, তারা আলাদা আলাদা মানে একটা কম্বাইন্ড পার্টিকেল হিসেবে কাজ না করে আইসোলেটেড পার্টিকেল হিসেবে কাজ করবে। আমার টার্গেট হচ্ছে যখন লোড আসবে এই বিম কলাম যেন একসাথে কাজ করে এবং বিম থেকে লোড গুলো যেন কলামে ট্রান্সফার হয়। আমি যদি বিম থেকে লোড কলামে ট্রান্সফার করাইতে চাই, আমার যদি কলামের রড আর বিমের রডের মধ্যে কোনো কানেকশন বা জয়েন্টই না থাকে, তাহলে কি বিমের লোড কলামে ট্রান্সফার হবে? হবে না। আমি যেহেতু চাচ্ছি আমার বিমের লোডটা কলামে ট্রান্সফার হবে এবং যখন লোড আসবে তারা দুইজন একসাথে একত্রিত ভাবে কাজ করবে, সো এই বিমের মেইন রড গুলাকে এক্সটেন্ড করে কলামের মধ্যে এভাবে ঢুকায় দেয়। তো বিমের রডটা কলামের মধ্যে যতটুকু ঢুকছে, এই যে অতিরিক্ত অংশটুকু, এই অতিরিক্ত অংশটুকুকে বলে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট লেন্থ। মনে থাকবে? এবং এটাকে প্রকাশ করা হয় হচ্ছে গিয়া ছোট মানে বড় হাতের এল আর ছোট হাতের ডি দিয়ে, এলডি দিয়ে প্রকাশ করে। মনে থাকবে নাকি থাকবে না কোনটা? আচ্ছা,
এখন মনে করেন এই কলামের মধ্যে এত বেশি মানে ঘনভাবে রড আছে, আপনি এই রডগুলা মানে বিমের রডগুলাকে সোজাভাবে কলামে ঢুকাইতে পারতেছেন না, এইভাবে আনতে পারতেছেন না। ঠিক আছে, জায়গা নেই, মানে স্পেসিং বা স্পেসের অভাব আছে কলামের অতিরিক্ত রডের কারণে। তো সেই ক্ষেত্রে এই রডগুলাকে কি করে বলেন তো? সেই ক্ষেত্রে এই রডগুলাকে হচ্ছে এভাবে, এই উপরের রডটাকে হচ্ছে এরকম নিচের দিকে বাঁকা করে দেয়, আর নিচের রডটাকে হচ্ছে এর উপরের দিকে বাঁকা করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে আমার মানে ডেভেলপমেন্ট লেন্থ কি জিনিস আর মানে অ্যাঙ্করেজ কি জিনিস, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা স্ট্রাকচারে বন্ড ফেলিওর হইতে পারে কয় ভাবে আসলে। ঠিক আছে, আজকে কিছু থিওরি পড়বো, আর এই থিওরি গুলা ব্যবহার করে আমরা ম্যাথ করব নেক্সট ক্লাসে। থিওরি গুলা সহজ এবং থিওরি গুলা পরীক্ষাতে থাকতে পারে। তো দেখেন একটা স্ট্রাকচারে বন্ড ফেলিওর হইতে পারে কয় ভাবে। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট পুল আউট অফ রেনফোর্সিং বার্স, মানে আমার কনক্রিট থেকে যে রেনফোর্সমেন্ট বা রড গুলো আছে এগুলো কনক্রিট ছিঁড়ে ডাইরেক্ট বাইরে হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা কখন হবে? স্যার হয় এরকম স্যার, মানে যদি এরকম কি আপনি সম্ভব? ঠিক মতো যদি ডেভেলপমেন্ট লেন না দেন সেক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, এটা কখন হবে? ওয়েন অ্যাম্পেল কনফাইনমেন্ট, মানে আপনার কনক্রিটটা মারাত্মক রিজিড। ঠিক আছে, আচ্ছা এটা একটা ছবি আঁকলে বুঝতে পারবেন। আমি আগে একটু লিখি যে ওয়েন অ্যাম্পেল কনফাইনমেন্ট provided by সারাউন্ডিং কনক্রিট, আর এরপর হচ্ছে when relatively small dia bars are used with large concrete area, sorry, with large concrete cover and bar spacing. আচ্ছা, প্রথমটা দেখেন যে when ample confinement is provided by surrounding concrete, মানে হচ্ছে এই একটা বিম আছে, এই বিমের মধ্যে মনে করেন এই হচ্ছে এরকম রড আছে, উপরে নিচে মনে করেন রড আছে। তো বিমের উপর যখন লোড আসতেছে বিমটার মধ্যে কনক্রিটটা মানে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা অনেক বেশি, আপনি এফ প্রাইম সি প্রোভাইড করছেন অনেক বেশি। তো লোড আসার পরে আমার এই বিমটা ডিফ্লেক্ট করতেছে না, ডিফ্লেক্ট করতেছে কে? স্টিল। আমরা সবসময় আন্ডার রেইনফোর্স বিম ডিজাইন করি না, মানে স্টিলের পরিমাণ যা লাগবে তার থেকে কম দেই। কেন? কারণ আমরা চাই যে আমাদের ফেলিওর হবে স্টিল ইল্ডিং এর মাধ্যমে। স্টিল ইল্ডিং এর মাধ্যমে ফেলিওর হলে কি হবে? আপনি দেখতে পারবেন যে আপনার বিমটা ডিফ্লেক্ট করতেছে, আপনি প্রিকশন নিতে পারবেন, আপনি বিমটা মেরামত করতে পারবেন বা রেট্রোফিটিং করে সেফ সাইডে চলে যেতে পারবেন। বাট আপনার যদি ফেলিওর কনক্রিট ক্রাশিং এর মাধ্যমে হয়, যে আমার স্টিল যা লাগবে আমি তার থেকে বেশি দিছি, দরকারের চেয়ে বেশি স্টিল দিয়ে দিছি, তখন লোড আসতে কি স্টিলটা ডিফ্লেক্ট করবে? না স্যার, করবে না। কি হবে? কনক্রিটটা ঠাস করে ভেঙে আপনার মাথায় পড়বে। স্যার দ্রুত ফেল করবে স্যার, আমাদের লস হবে। কনক্রিটটা ক্রাশিং এর মাধ্যমে ফেল করলে কিন্তু রিস্কি, মানে মাথায় ভেঙে পড়তে পারে। তো আমরা সবসময় চাই কি যে আমার স্টিল ইল্ডিং ফেলিয়ার স্টিলটা আগে ফেল করুক। তো আপনি যখন চাচ্ছেন যে স্টিলটা আগে ফেল করুক, এটা চাইতে গিয়ে আপনি আপনার কনক্রিটটাকে এতটা শক্তিশালী বানায় ফেলছেন যে আমার লোড আসার কারণে কনক্রিট ডিফ্লেক্টই করতেছে না, কিন্তু এর রড হচ্ছে একদম বাইকা গেছে। তো কনক্রিট কিন্তু বাঁকতেছে না, রড বাঁকতেছে। তো রড বাঁকতে 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 কনক্রিটের উপর এটা যখন এভাবে বাঁধবে রডটা, সে কন্টিনিউয়াস কনক্রিটটাকে ছিঁড়ে বাইর হয়ে চলে আসার চেষ্টা করবে। এবং যদি আলটিমেটলি কনক্রিটটা খুব বেশি কনফাইন বা রিজিড হয়, রড কনক্রিট ছিঁড়ে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এটা গেল প্রথম কন্ডিশনটা। আর এরপরেরটা হচ্ছে ওয়েন রিলেটিভলি স্মল ডায়াবার্স, মানে যদি আপনার
এই যে আমার যে বিম আছে, এই বিমের মধ্যে আমি এরকম মনে করেন ক্লিয়ার কভার অনেক বেশি, ক্লিয়ার কভার বেশি কিন্তু রডের ডায়া কম, এবং এই দুইটা রডের মাঝখানে স্পেসিং অনেক বেশি কিন্তু সেই তুলনায় রড হচ্ছে অনেক চিকন, মানে রডের ডায়ামিটার খুব, আমি খুব কম ডায়ার রড প্রোভাইড করছি। আমার ডিজাইনে আসছে 3 নাম্বার রড, আমি 3 নাম্বার রড দিচ্ছি। আমার তো ডিজাইনে 3 নাম্বার রড আসলে 10 নাম্বার রড দেওয়ার কোনো দরকার নেই। আমি শুধু শুধু রডের পরিমাণ বাড়ায় ডিজাইন আনইকোনমিক্যাল কেন করব, তাই না? আমি ইকোনমিক্যাল ডিজাইন করার জন্য রডের পরিমাণ কম রাখছি, আমার রডের ডায়া কম আছে, কিন্তু এই দুই রডের মাঝখানে স্পেসিং খুব বেশি, আবার ক্লিয়ার কভারও খুব বেশি। তো তখন যেটা হয়, কনক্রিটের এরিয়া বেশি কিন্তু আপনি চিন্তা করেন আপনার হাতে আমি যদি একটা চিকন সুই ঢুকাইতে চাই, ওইটা তাড়াতাড়ি মানে আপনি ব্যথা কম পাবেন নাকি মোটা সুই ঢুকাইলে আপনি ব্যথা কম পাবেন? চিকন সুই ঢুকাইলে অবভিয়াসলি। সো যেটা হবে মানে আমার, আচ্ছা এবার আপনি আমাকে বলেন, একটা মানুষ যার গায়ে মাংস কম তারে মানে তার গায়ে একটা চিকন সুই ঢুকাইতে বেশি কষ্ট হবে নাকি একটা মানুষ যার গায়ে মাংস বেশি তার গায়ে চিকন সুই ঢুকাইতে কষ্ট কম হবে? স্যার যার মাংস বেশি, মানে ব্যথা বেশি পাবে কে? স্যার যার না স্যার, যে মোটা মানুষ। না স্যার মোটা মানুষ ব্যথা কম পাবে। আপনি মোটা মানুষের গায়ে তো ইজিলি ইনজেকশন দিতে পারবেন কারণ তার গায়ে তো মাংস আছে, কিন্তু শুকনা মানুষের গায়ে তো হাড্ডি, শুকনা মানুষ আপনি ইজিলি ইনজেকশন দিতে পারবেন? না স্যার, পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন যে আমার রডের ডায়া কম কিন্তু চারপাশে অনেক মাংস, মানে কি অনেক কনক্রিট আছে, তাহলে কি এই চিকন রডটা কনক্রিটটাকে ফুটা করে বেরোয় চলে আসতে যাবে না? জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে when relatively small dia bars are used with large concrete cover and bar spacing, মানে কনক্রিটের কভার বেশি, কনক্রিটের বার স্পেসিং বেশি, মানে একটা রড থেকে একটা রডের স্পেসিং বেশি, মাঝখানে অনেক কনক্রিট। দূরত্বটা বেশি স্যার। সো এই রডের ডায়ামিটার যদি রিলেটিভলি ছোট হয় সেই ক্ষেত্রে এরকম ডাইরেক্ট পুল আউট অফ রেইনফোর্সিং বার, মানে রেইনফোর্সিং বার ছিঁড়ে বাইরে হয়ে চলে আসতে পারে কনক্রিটকে। স্যার বাস্তবিক এরকম একটা ছবি বা উদাহরণ দেখাতে পারবে স্যার, ভালো হতো স্যার। মানে আমি কখনো এটা কল্পনা করতে পারতেছি না যে রড ছিঁড়ে কেমনে বেরিয়ে আসতে পারে স্যার। আচ্ছা ক্লাস শেষ হোক, তারপর গুগলে আপনার সবাই মিলে সার্চ দিয়ে দেখবে কোন ছবি পাই নাকি, ঠিক আছে? আচ্ছা স্যার। আগে ক্লাসটা শেষ করি, নাইলে মাঝখানে এখন আবার বাইরে দিতে হবে। জি স্যার, জি স্যার, অসুবিধা নেই। আমাদের দাঁড়ান, আমাদের সেকেন্ড ধরনের ফেলিওরটা হচ্ছে, আমার স্ক্রিনকে আবার দেখতেছেন? জি স্যার, বন্ড সাদা। ফেলিওরের মধ্যে সেকেন্ড ফেলিওরটা হচ্ছে স্প্লিটিং অফ কনক্রিট, মানে কনক্রিট ছিঁড়ে যাবে। এর আগেরটা কি হচ্ছিল, রড কনক্রিট থেকে বাইরে হয়ে চলে আসতেছিল। বাট সেকেন্ড কন্ডিশনটা কি, এবার রডের কিছু হবে না কিন্তু কনক্রিট ক্রাশ করবে বা কনক্রিটের মধ্যে ক্র্যাক ফর্ম করবে, ঠিক আছে? স্প্লিটিং অফ কনক্রিট। এটা কেমনে হয়? স্প্লিটিং অফ, স্যার এই যে স্প্লিটিং অফ কংক্রিট আমরা পড়তেছি স্যার, এটা কি স্যার মানে ক্রাশের মাধ্যমে স্প্লিটিংটা হবে নাকি ইল্ডের মাধ্যমে? মানে আমি কি কোনো সময় ইল্ড হবে স্টিলের, ক্রাশ হবে কনক্রিটের। না না, সেটা তো স্যার বুঝছি, কিন্তু মানে কংক্রিটের কি কখনো স্যার আদৌ স্যার 1% হলেও ইল্ড হওয়া সম্ভব কিনা স্যার? কনক্রিট তো মানে ইল্ড বলতে কি আপনি ডিফ্লেকশন বা ডিফরমেশন বোঝাচ্ছেন? জি স্যার, জি স্যার। কনক্রিট তো ডিফর্ম করে, আমি আর আপনি খালি চোখে দেখি না। হ্যাঁ স্যার, ওইটার কথাই বলতেছি যে আদৌ কি করে কিনা, নাকি একদম করেই না স্যার? করে 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 অবশ্যই করে। আচ্ছা আচ্ছা। এবং কনক্রিট শুধু এমনি যে ডিফ্লেক্ট করে তা না, আমার সোজা অবস্থায় বিমটা কেমনে থাকে, এমনে থাকে না? জি স্যার। যখন লোড আসতেছে আমরা কি বুঝি, আমরা চিন্তা করি যে কনক্রিটটা এমনি ডিফ্লেক্ট করতেছে। কোনো কোনো সময় কনক্রিট এমনিও ডিফ্লেক্ট করে। উপর থেকে লোড দেওয়ার পরও স্যার? উপর থেকে লোড দেই না, উপর থেকে লোড দেওয়ার আগে আপনারা 4-2 তে একটা কোর্স করবেন, প্রি স্ট্রেসিং কনক্রিট। ওইখানে যেটা করে, এই কনক্রিটের মধ্যে একটা এরকম টেন্ডন ঢুকায়, টেন্ডন বলতে হচ্ছে বড় বড় তারের মতো, মানে তারটা কি বলবো, এরকম প্রি স্ট্রেস কেবল ঢুকায়, কেবল গুলা ঢুকায় হচ্ছে দুই পাশে টান দেয়, তাই না হচ্ছে এটা ছেড়া দেয়। তাই না যখন ছেড়া দেয় এটা কি করে, এটা ছোট হওয়ার চেষ্টা করে, তখন এটা এই দুই মধ্যে আটকায় দেয়। আটকায় দেওয়ার কারণে যেটা হয়, এটা কন্টিনিউয়াস ছোট হওয়ার চেষ্টা করে কিন্তু ছোট হইতে পারে না, সে কন্টিনিউয়াস আমার কনক্রিট একটা কম্প্রেশন দেয়, এটাকে বলে প্রি কম্প্রেশন। এই প্রি কম্প্রেশনের কারণে আমার বিমটা হচ্ছে লোড আসার আগে এরকম উপরের দিকে বাঁকা অবস্থা থাকে, যখন লোড আসে সে সোজা হয়, যখন আরো লোড আসে সে বাঁকা হয়। তাহলে আমরা বলেন নরমাল বিম বেশি লোড নিতে পারবে না একটা প্রি স্ট্রেস বিম বেশি লোড নিতে পারবে? স্যার প্রি স্ট্রেস বিম বেশি লোড নিতে পারবে। বেশি লোড নিতে পারবে, কারণ নরমাল বিমে দেখেন, আপনি নরমাল বিমে মনে করেন 100 কেজি ওজন দিচ্ছেন, এটা বাইকা গেছে। আর একটা প্রি স্ট্রেস বিমে আপনি 100 কেজি ওজন দিচ্ছেন, এটা প্রথমে নরমাল অবস্থায় আসছে, আরো 50 কেজি দিচ্ছেন, তারপরে সে বাঁচছে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো মানে আমাদের বিম ডিফ্লেক্ট করে কিন্তু হয়তো খালি চোখে আমরা বুঝি না, এটা দেখে। এটা একটা স্যার জার্নালের ভালো একটা টপিক হতে পারে স্যার। হইতে পারে। আচ্ছা, স্প্লিটিং অফ কনক্রিট along the bar occurs when
cover confinement or bar spacing is insufficient to resist lateral concrete tension resulting, এটা রেজাল্টিং লিখছি, তাড়াহুড়া করে লিখতে গিয়ে লেখা নাও বুঝতে পারেন, from wedging action of bars। আচ্ছা, মানে স্প্লিটিং অফ কনক্রিট বা কনক্রিট কখন ছিঁড়ে যেতে পারে, যখন হচ্ছে আমার পর্যাপ্ত, মনে করেন যে এর আগেরটাতে কি হচ্ছিল, আমি অতিরিক্ত পরিমাণে ক্লিয়ার কভার দিচ্ছিলাম, অতিরিক্ত পরিমাণে বার স্পেসিং দিচ্ছিলাম, যার কারণে কনক্রিট মানে আমার স্টিলের ডায়া কম ছিল কিন্তু কনক্রিটের এরিয়া বেশি থাকাতে আমার স্টিল কনক্রিট ফুটা করে বের হয়ে চলে আসার চেষ্টা করতেছিল। এটা ছিল কি ডাইরেক্ট পুল আউট অফ রেইনফোর্সিং বার। আর স্প্লিটিং অফ কনক্রিটে কি হচ্ছে, আপনার যতটুকু ক্লিয়ার কভার দরকার আপনি দেন নাই, আপনার যতটুকু স্পেসিং দরকার ছিল, বার স্পেসিং, একটা রড থেকে আরেকটা রডের মধ্যে স্পেসিং যতটুকু দরকার ছিল আপনি বেশি মানে কাছাকাছি স্পেসিং দিয়ে ফেলছেন। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে আমার স্টিল গুলা ডিফ্লেক্ট করবে না, আমার কনক্রিটটা ক্রাশিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে মানে কনক্রিটের মধ্যে বন্ডিং নষ্ট হয়ে যাবে, কনক্রিটের মধ্যে যে অ্যাগ্রিগেট গুলো আছে, সিমেন্ট, ফাইন পার্টিকেল, তারপর হচ্ছে কোর্স পার্টিকেল, এগুলোর মধ্যে বন্ডিং নষ্ট হয়ে কনক্রিট ক্রাশ করে ফেল করে যাবে, বাট স্টিলের কিছু হবে না। স্যার কংক্রিট ক্রাশটা কি স্যার মানে কম্প্রেশন বেশি হওয়ার কারণে করে স্যার? হ্যাঁ, কারণ কনক্রিট তো কম্প্রেশনে দুর্বল। আমরা যখন ডিজাইন করি আমরা ধরেই নেই কি আমাদের এই বিমের নিউট্রাল এক্সিস বা সেন্ট্রয়েডের নিচে কি থাকবে, উপরে কি আসে, উপরে আসে হচ্ছে গিয়া কম্প্রেশন, আর নিচে কি আসে, নিচে আসে টেনশন। এই নিউট্রাল এক্সিসের নিচের কনক্রিটটাকে কিন্তু আমরা পুরোপুরি ইনএফেক্টিভ ধরি, ঠিক আছে, আমরা ধরি যেখানে কি ক্র্যাক ফর্ম করবে, এবং এই ক্র্যাক গুলার কারণে কি আমার এই কনক্রিটটা কোনো টেনশন নেবে না, এই নিচে যে টেনশনটুকু আসতেছে টেনশনটুকু নিবে কে, স্টিল। আর এই নিউট্রাল এক্সিসের উপরে যে কনক্রিটটুকু আছে, এই কনক্রিটটুকু কাজ কি, এই কনক্রিটটুকুর কাজ হচ্ছে কম্প্রেশন নেয়া, ঠিক আছে। তো যদি আমার নিচের টেনশন বেশি আসে, স্টিল যদি টেনশন নেওয়ার পরও যদি অতিরিক্ত টেনশন থেকে যায়, তখন তো আমাকে ডাবলি রেইনফোর্স বিমে যাইতে হবে। আপনাদেরকে সাকিব স্যার পড়াইছে না, যদি এক্সট্রা মোমেন্ট থাকে, যেই মোমেন্টটা হচ্ছে নিচের রড ব্যালেন্স করতে পারতেছে না, তখন ওই এক্সট্রা মোমেন্টের জন্য উপরে রড দেওয়া লাগে। স্যার পড়ছি জি স্যার। স্যার। ওই সিঙ্গলি আপনি চেক দিছেন না, এম এক্সট্রা দিয়ে জি স্যার। এক্সট্রা মোমেন্ট আছে জি নাকি স্যার। নাই? দিছি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল বিভিন্ন টাইপের ফেলিওর। আমরা এখন চলে আসবো যে এই যে আমরা মানে রেইনফোর্সিং বারের মধ্যে ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড করব, এই ডেভেলপমেন্ট লেন্থ কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে। ফ্যাক্টরস আমরা তো মেইনলি ডেভেলপমেন্ট লেন্থই বাইর করব, যে কতটুকু আমি আমার বিমের রডটাকে কতটুকু লম্বা করে কলামের মধ্যে রাখবো, বা কলামে এটা কতটুকু এক্সটেন্ড হয়ে ঢুকবে, ওই এক্সটেনশনটুকুই আমার বের করতে হবে, লেন্থ মানে ওই দৈর্ঘ্যটুকুই বের করতে হবে। এখন এই দৈর্ঘ্যটুকু কিসের উপর ডিপেন্ড করে বা কার কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে প্রথমে টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট, মানে আমার কনক্রিট কতটুকু টেনশন নিতে পারবে। আমরা জানি যে কনক্রিটের টেনশন নেওয়ার ক্ষমতা কি খুব ভালো না, আমি কি তাই জানি? জি স্যার, তাই জানি স্যার। আমরা উল্টা জানি, আপনি ভুল বলছেন। আমরা জানি কনক্রিটের টেনশন নেওয়ার ক্ষমতা কম, স্টিলের টেনশন নেওয়ার ক্ষমতা বেশি। ও জি স্যার। তো আমাদের কনক্রিটটা কতটুকু টেনশন নিতে পারবে এটা লাগবে আমাদের। তারপর লাগবে হচ্ছে কভার ডিসটেন্স অফ বার, মানে এই যদি একটা বিম হয়, বিমের মধ্যে যদি এরকম রড থাকে, তাহলে এই রডের নিচে কতটুকু ক্লিয়ার কভার আছে, এই সাইডে কতটুকু ক্লিয়ার কভার আছে, এই ক্লিয়ার কভারের ডাইমেনশন গুলো আমাদের জানতে হবে ডেভেলপমেন্ট লেন্থ বাইর করতে হইলে। বার স্পেসিং, একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব কতটুকু আছে, এই স্পেসিংটা আমাদের জানতে হবে।
তারপর হচ্ছে 4 নম্বরে আমাদের জানতে হবে হচ্ছে ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট। মানে এই আমার এগুলা তো মেইন রড, আর এগুলা কি স্টিরাপ না? এই স্টিরাপটাই কি? এই স্টিরাপটাই হচ্ছে ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট। ঠিক আছে, তো আমি স্টিরাপ হিসেবে কয় নাম্বার রড ব্যবহার করছি, একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের দূরত্ব বা স্টিরাপের মধ্যে স্পেসিং কত ইউজ করছি, এই ইনফরমেশন গুলো আমার জানতে হবে ডেভেলপমেন্ট লেন্থ বাইর করতে হইলে। কারণ ওই যে নাইম মানে মনে আছে বলছিলেন যে স্টিরাপ কি কোনো ফ্রিকশন ডেভেলপ করবে নাকি করবে না। স্যার এখন স্টিরাপ যদিও মানে আমি ছোট ডায়ার স্টিরাপ ব্যবহার করতেছি, বাট সে তো কিছুটা হইলেও ফ্রিকশন ডেভেলপ করবে, তাই না? এমন তো না যে সে কোনো ফ্রিকশনে ডেভেলপ করবে না, তো তার মানে সে যতটুকু ফ্রিকশন ডেভেলপ করতেছে ওটাও আমরা কনসিডার করব। ওই জন্য ট্রান্সভার রেইনফোর্সমেন্ট হিসেবে আমি কত কত নাম্বার রড ব্যবহার করছি এবং তাদের স্পেসিং কত, এই ইনফরমেশন আমি কাজে লাগাবো। তারপর হচ্ছে ভার্টিক্যাল বার লোকেশন, মানে এই বিমের মধ্যে আমার রড কি নিচে আছে নাকি উপরে আছে, মানে আমার এটা কি রড, এটা উপরের লেয়ারের রড না? এই যে এখন যে দাগাইলাম এটা হচ্ছে টপ রড, জি স্যার। আর এটা কি বটম। বটম রড। এখন আমি কি ডেভেলপমেন্ট লেন্থ টপ রোডের জন্য বাইর করতেছি নাকি বটম রোডের জন্য বাইর করতেছি, এটা আমার জানতে হবে। কারণ দুই রোডের জন্য ডেভেলপমেন্ট লেন্থের পরিমাণ দুই রকম হবে। ঠিক আছে, আচ্ছা। আর 6 নম্বরে আমাদের জানতে হবে হচ্ছে কোটিং অফ বার। অনেক সময় করোশন প্রিভেন্ট করার জন্য আমরা জানি যে লোহার মধ্যে তো মরিচা পড়ে। আপনি মনে করেন এমন একটা জায়গায় বিল্ডিং করছেন যে বিল্ডিংটা তো সমুদ্রের পাশে, তো অবশ্যই সমুদ্রের পাশে আমার বাতাসের মধ্যে লোনা বা লবণ বেশি থাকবে, খুব তাড়াতাড়ি রডের মধ্যে মরিচা পড়ার চান্স আছে। তো মানে যেসব জায়গায় হচ্ছে রডে মরিচা পড়ার চান্স বেশি, এসব জায়গায় অনেক সময় রডের উপরে একটা প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, এটা এই ধরনের প্রলেপ দেওয়া রড গুলাকে বলা হচ্ছে ইপক্সি কোডেড বার। ইপক্সি কোডেড বার মানে এক ধরনের কি বলবো ইমালশন বা পেইন্ট ইউজ করে রডের উপর একটা প্রলেপ দেয় যেন রডটা মরিচা থেকে সুরক্ষিত থাকে। তো যদি রডটা মানে কোনো ধরনের কোটিং ইউজ করা না হয় তাইলে আমার ডেভেলপমেন্ট লেন্থ একরকম হবে, আর যদি রডের উপরে কোনো ধরনের প্রলেপ বা কোটিং ইউজ করা হয় তাইলে ডেভেলপমেন্ট লেন্থ আরেক রকম হবে। কথাটা বুঝতে পারছেন? নরমাল রড বা প্লেন রডের সাথে তো একটা ফ্রিকশন কাজ করবে, কিন্তু আপনি যদি রডের উপর একটা পেইন্ট বা রং ইউজ করেন তাহলে ফ্রিকশনের পরিমাণ কমে যাবে না কংক্রিটের সাথে? কারণ সারফেসটা তো রডের সারফেসটা তো স্মুথ হয়ে যাচ্ছে আমি যদি রং ইউজ করি। বুঝতে পারছেন? বা আমি যদি কোনো কোটিং ইউজ করি। বোঝা গেছে? ইয়েস স্যার। এই 6টা জিনিসের উপর হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থের মানে ডেভেলপমেন্ট লেন্থ কতটুক হবে এই জিনিসটা ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ বের করার সূত্র কি। এসিআই আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, এসিআই কোড বেসিক ইকুয়েশন ফর development length of টেনশন বার্স। মানে এই যে আমি টেনশন নেওয়ার জন্য যে মেইন রড গুলা বা এই যে আমি একটু আগে টপ রড বটম রড দেখাইলাম, যে মানে ভার্টিক্যাল রড যেগুলো আমি প্রোভাইড করতেছি মেইন রড গুলা, এই রড গুলার ডেভেলপমেন্ট লেন্থের পরিমাণ বের করার জন্য এসিআই একটা ইকুয়েশন বলে দিছে। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এলডি। এলডি মানে কি? ডেভেলপমেন্ট লেন্থ। আমি বলছি না যে আমরা ডেভেলপমেন্ট লেন্থকে মানে সংক্ষেপে কি দিয়ে ডিনোট করি? এলডি। এলডি দিয়ে ডিনোট করি। ডেভেলপমেন্ট লেন্থ ইজ ইকুয়াল টু 3/40 ইন্টু fy ডিভাইডেড বাই রুট ওভার f প্রাইম c ইন্টু আলফা বিটা গামা ল্যামডা ডিভাইডেড বাই c প্লাস স্যার আলফা বিটা গামা ল্যামডা চারটাই হবে? 4টাই থাকবে। মনে রাখা সহজ না? যে সহজ আছে, কোনো কিছু বাদ নাই। ডিভাইডেড বাই c প্লাস kTr বাই dv ইনটু dv। আচ্ছা, এখন এই ইকুয়েশনে কোনটা কি? এই ইকুয়েশনে fy কি?
স্টিলের ইল্ড স্ট্রেংথ না 60 কেএসআই বা 50 কেএসআই যত বলা থাকবে তত। এফ প্রাইম সি কি? এটা বলতে না পারলে আর ক্লাস নিব না। এফ প্রাইম সি কি জিনিস? এফ প্রাইম সি হচ্ছে আপনার এই স্টিলের কি বলি স্যার, কংক্রিটের স্যার স্ট্রেস। কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। জি স্যার, জি স্যার, কম্প্রেসিভ। কনক্রিট কতটুকু কম্প্রেশন নিতে পারে। আচ্ছা এই আলফাটা কি? এই আলফা আলফা হচ্ছে দেখেন গুণাঙ্ক স্যার। না, আলফা গুণাঙ্ক না, রেইনফোর্সমেন্ট লোকেশন ফ্যাক্টর। ঠিক আছে, মানে রেইনফোর্সমেন্টটা কি টপ রেইনফোর্সমেন্ট না বটম রেইনফোর্সমেন্ট? এটা মানে এটা যদি উপরে থাকে, যদি টপ রেইনফোর্সমেন্ট হয় সেক্ষেত্রে আলফা সমান সমান ব্যবহার হবে 1.3। আর এটা যদি বটম রেইনফোর্সমেন্ট হয় সেই ক্ষেত্রে আলফা সমান ব্যবহার হবে কত? 1। মনে থাকবে? আচ্ছা তাহলে আলফা গেল, আলফার পরে কে আছে? আলফার পর আছে হচ্ছে বিটা। বিটাটা কি জিনিস? বিটা হচ্ছে কোটিং ফ্যাক্টর, মানে আমার রডের উপরে কোনো ইপক্সি কোটিং আছে নাকি নাই এটার উপর ডিপেন্ড করে বিটার মানটা আমাকে ঠিক করতে হবে। যদি ইপক্সি কোটেড বার হয়, স্যার বেশিরভাগ রডে স্যার কোটিং করা থাকে। বেশিরভাগ রড কোটিং করা থাকে না। স্পেশাল টাইপের রড যেখানে করোশন বেশি হবে ওইগুলাই শুধু কোটিং করা থাকে। আপনি নরমাল কোন রড দেখছেন কোটিং করা? রডের উপরে কোনো প্রলেপ দেওয়া থাকে কখনো দেখছেন? যদি রডের উপর প্রলেপ দেওয়া থাকতো দেখতেন রডের কালার অন্যরকম হয়ে গেছে। জি স্যার। মানে গুগলে ইপক্সি কোটেড বার লেখা সার্চ দিয়েন দেখবেন, আমরা নরমাল যে রডগুলা আমাদের আশেপাশে কনস্ট্রাকশনে দেখি এরকম না, সবুজ কালারের বা একটু অন্য কালারের রড আসে। আচ্ছা ইপক্সি কোটেড বার উইথ কভার less than or equal to 3 dB or clear spacing less than or equal to 6 dB। ডিবিটা কি? এই ডিবি হচ্ছে ডায়ামিটার অফ দা বার। আমরা আমরা মেইন রড বা ভার্টিক্যাল রড যে রডটার জন্য ডেভেলপমেন্ট লেন্থ বাইর করতেছি ওই রডের ডায়ামিটার। ঠিক আছে, এই ডিবি কি? এই ডিবি হচ্ছে রডের ডায়া। তো যদি আমাদের মানে কভার মানে দুই এই বিমের মধ্যে যদি এই কনক্রিট মানে রডের চারপাশে কতটুকু ক্লিয়ার কভার আছে, এই ক্লিয়ার কভারের পরিমাণ যদি লেস দেন অর ইকুয়াল টু 3 ডিবি মানে রডের ডায়ামিটারের 3 গুণের চাইতে সমান বা ছোট হয়, অথবা ক্লিয়ার স্পেসিং মানে একটা রড থেকে আরেকটা রডের একদম ক্লিয়ার, এটা কিন্তু সেন্টার থেকে সেন্টার না, এটা কোন স্পেসিং? এই এক রডের বাইরের সারফেস থেকে আরেক রডের বাইরের সারফেস পর্যন্ত মাঝখানের গ্যাপটা, এটা যদি লেস দেন অর ইকুয়াল টু 6 ডিবি হয় মানে রডের ডায়ামিটারের 6 গুণের চাইতে কম বা সমান হয়, সেই ক্ষেত্রে বিটার মান আমরা ব্যবহার করব হচ্ছে এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা যদি ফুলফিল করে সেই ক্ষেত্রে বিটা হচ্ছে কি আমরা ব্যবহার করব 1.5। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা যদি স্যার। এই দুইটা কন্ডিশনের কোনোটাই ফুলফিল না করে, মনে করেন আমাদের রডটা হচ্ছে ইপক্সি কোটেড বার কিন্তু এই দুইটা কন্ডিশনের কোনোটাই ফুলফিল করে নাই, এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা ফুলফিল করলেই আমি কি বিটার মান ব্যবহার করব 1.5। আর যদি এই দুইটা কন্ডিশনের কোনোটাই ফুলফিল না করে আমি এখানে লিখলাম ফর আদার কেসেস, মানে উপরের কেসগুলা বাদে অন্য কেসগুলাতে ফর আদার কেসেস অফ ইপক্সি কোটেড বার মানে রডটা ইপক্সি কোটেড হইতে হবে কিন্তু ওই ক্লিয়ার কভার লেস দেন অর ইকুয়াল টু 3 ডিবিও হয় নাই আর স্পেসিং লেস দেন অর ইকুয়াল টু 6 ডিবিও হয় নাই, সেই ক্ষেত্রে আমরা বিটার মান ব্যবহার করব হচ্ছে
1.5 মনে থাকবে? স্যার আর যদি আনকোটেড বার হয় মানে রডের মধ্যে কোনো রকমের কোনো ইপক্সি কোটিং দেয়া নাই, যদি আনকোটেড বার হয় সেই ক্ষেত্রে আমরা বিটার মান ব্যবহার করব হচ্ছে কত 1। ঠিক আছে, এক ব্যবহার করব, মনে থাকবে? জি স্যার আচ্ছা, তাহলে আলফা গেল, বিটা গেল, এরপর কি গামা। এবার দেখবো গামা কি জিনিস। গামা ইজ ইকুয়াল টু হচ্ছে রেইনফোর্স টু আলফা না স্যার? কি না স্যার সাইজ ফ্যাক্টর, মানে কত নাম্বার রড ইউজ করতেছে তার উপর বেস করে গামার মানটা ঠিক হবে। ফর নাম্বার 6 এন্ড স্মলার সাইজ, যদি 6 নাম্বার রড ব্যবহার করি বা 6 নাম্বারের চাইতে ছোট রড ব্যবহার করি সেই ক্ষেত্রে গামা সমান সমান হচ্ছে 0.8। আর যদি 7 নাম্বার অথবা 7 নাম্বারের চাইতে বড় রড ব্যবহার করি সেই ক্ষেত্রে গামা সমান সমান হচ্ছে 1.0। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার আপনারা যদি একটু চিন্তা করেন, যেই ক্ষেত্রে আমি মানটা 1 বসাচ্ছি, এই যে আলফা বিটা গামা, দেখছেন যে অনেক কন্ডিশনে আলফার মান 1, মানে কিছু কন্ডিশনে বিটার মান আমি 1 বসাইছি, আবার গামার মান আমি 1 বসাচ্ছি। যখন আমার রডটা বড় সাইজের হবে তখন অলরেডি রডের সাথে তো একটা কনক্রিটের ভালো বন্ডিং আছেই, তো তখন তো আমার এলডির মানটা বড় হওয়ার দরকার নেই। তো যেহেতু এই মানগুলা উপরে আছে, এই মানগুলা যদি একের থেকে বড় হয় তার মানে এলডির মান বাড়বে। আর এই মানগুলা যদি একের থেকে ছোট হয় তাহলে মানে যদি এক হয় তার মানে এলডির মানটা বাড়াইতে তারা সাহায্য করতেছে না। তো যদি আমি বড় সাইজের রড পাই 7 নাম্বার বা তার থেকে বেশি, তো বড় রড তো আমার কংক্রিটের সাথে ভালো বন্ডিং এমনিতেই দিতেছে, আমার তো এটার জন্য আর আলাদা করে এলডির মান বাড়ানোর দরকার নেই। তো এই জন্য কি ছোট রডের ক্ষেত্রে দেখেন এটার মান আছে 0.8, এটার মান তো মানে একের থেকে ছোট ধরছে। একের থেকে ছোট কেন ধরলো? গামা নাম্বার 6 বা স্মলার রডের জন্য গামা গামার মানটা কি করবে? এলডির মানটা কি বাড়াবে? ল্যামডার মান এখানে গামার মান 7 নাম্বার বা, তার মানে আমার কথাটা ভুল হয়েছে আসলে, এই ব্যাখ্যাটা ঠিক নেই, ভুল বলছি আমি। মানে এই উপরে এই জন্য এলডির মান বাড়াই দিবে, এই জন্য একের থেকে বড় ফ্যাক্টর ইউজ করছে, এই কথাটা ভুল। ঠিক আছে, কারণ নাইলে তো আমার গামার মান এখানে 6 নাম্বার বা 6 থেকে ছোট রড হইলে একের থেকে বড় হওয়ার কথা ছিল, এখানে তো একের থেকে ছোট মানে ছোট ফ্যাক্টর ইউজ করছে। আচ্ছা যাই হোক, তাহলে গামা কি বুঝলেন? যদি 6 নাম্বার বা তার থেকে আমি ছোট সাইজের রড ব্যবহার করি তাহলে গামার মান কত? 0.8। আর যদি 7 নাম্বার বা তার থেকে বড় সাইজের রড ব্যবহার করি তাহলে গামার মান কত ব্যবহার করবেন? 1.0 ব্যবহার করবেন। আচ্ছা, গামা গেল, এখন হচ্ছে ল্যামডা। ল্যামডা কি জিনিস? এই ল্যামডা হচ্ছে ফ্যাক্টর বেসড অন অ্যাগ্রিগেট অফ কনক্রিট, মানে আমার অ্যাগ্রিগেটের সাইজ কিরকম বা কনক্রিটটা কি হেভি কনক্রিট নাকি লাইট কনক্রিট। মানে যদি লাইট ওয়েট কনক্রিট হয় মানে কনক্রিটটা ওজনে খুব হালকা, সেই ক্ষেত্রে ল্যামডা সমান সমান ব্যবহার করব হচ্ছে 1.3। আর যদি হেভি মানে নর্মাল ওয়েট কনক্রিট হয়, ঠিক আছে, ফর নর্মাল কনক্রিট ল্যামডা ব্যবহার করব কত? 1.0। মনে থাকবে? জি স্যার থাকবে, আচ্ছা আশা করি থাকবে। তাহলে আলফা কি ছিল বলেন তো? মনে আছে আলফা কি ছিল? আলফা কি ছিল?
লোকেশন ফ্যাক্টর না, টপ রোড না বটম রোড, এটার উপর বেস করে আলফার মান আসতেছিল। বিটা কি ছিল? কোটিং ফ্যাক্টর। গামা কি ছিল? রেইনফোর্সমেন্ট সাইজ ফ্যাক্টর। ল্যামডা কি? ল্যামডা কি বলেন? অ্যাগ্রিগেটের সাইজ মানে কনক্রিটের ওয়েটের উপর বেস করে একটা ফ্যাক্টর। আজকে লাস্টে গিয়ে কিন্তু এগুলো জিজ্ঞেস করবো কোনটা কি ছিল। আচ্ছা, তাহলে আলফা বিটা গামা ল্যামডা কোনটা কি জিনিস বুঝছেন? সি, এই সিটা কি? এই সিটা হচ্ছে bar spacing or cover in inchi। মানে এই সি দিয়ে আমি আমার দুইটা রডের মাঝখানে কতটুকু স্পেসিং আছে অথবা হচ্ছে এই কনক্রিটের মধ্যে কতটুকু ক্লিয়ার কভার আছে, এই ডাইমেনশনটা হচ্ছে সি এর মান, এবং এটা বসাইতে হবে কিসে? ইঞ্চিতে বসাইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সি। এরপরে কেটিআর কি? কেটিআর হচ্ছে ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট ইন্ডেক্স। মানে শিয়ার রেইনফোর্সমেন্ট বা ট্রান্সভার্স রেইনফোর্সমেন্টের জন্য একটা ফ্যাক্টর বাই করতে হবে, কারণ ওই যে আমার ইয়া তো কিছু মানে লোড নিবে, আমার স্টিরাপ কিছু ফ্রিকশন ডেভেলপ করবে না কনক্রিটের সাথে। স্টিরাপ যদি না থাকতো তাহলে তাহলে তো মানে কনক্রিটের সাথে আমার স্টিলের বন্ডিং কিছুটা কম ডেভেলপ হতো, স্টিরাপ থাকাতে সেও কিছুটা সাহায্য করতেছে। তো স্টিরাপের থেকে কি পরিমাণ সাহায্য পাচ্ছি আমি, এটাই হচ্ছে কেটিআর বা ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট ইন্ডেক্স। কেটিআর সমান সমান হচ্ছে এটিআর, মানে এরিয়া অফ ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট, মানে স্টিরাপের এরিয়া কত। 3 নাম্বার ইউজ করলে 3 নাম্বার এরিয়া বসবে, 4 নাম্বার ইউজ করলে 4 নাম্বার এরিয়া বসবে, ইন্টু এফ ওয়াই টি, মানে স্টিরাপ হিসেবে যে স্টিলটা ব্যবহার করছি তার ইল্ড স্ট্রেস কত, ডিভাইডেড বাই 1500 ইন্টু এস ইন্টু এন। এখানে এই এস হচ্ছে স্টিরাপের স্পেসিং, মানে একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপ কতটুকু দূরে আছে, আর এন হচ্ছে নাম্বার অফ স্টিরাপ, কতগুলো স্টিরাপ আপনি ব্যবহার করছেন। এটা স্পেসিং, আর এটা তো বুঝলেনি, এটা হচ্ছে স্টিরাপের যে রডটা ব্যবহার করছেন তার এরিয়া, এটা হচ্ছে কি স্টিরাপের যে স্টিলটা ব্যবহার করছেন তার ইল্ড স্ট্রেস। এই হচ্ছে আমার বিভিন্ন সূত্র। এই সূত্রগুলো মনে মানে তাহলে এই সূত্রের কোন জিনিসটা কি মনে থাকবে? স্যার আচ্ছা, বাট সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমরা ম্যাথ করার সময় এই সূত্রটা ব্যবহার করব না, আমরা এই সূত্রের আরেকটা সিম্পলিফাইড ভার্সন ব্যবহার করব। ঠিক আছে, এই সূত্রটাকে আরেকটু সিম্পল করে ফেলবো। কিছু লিখছে? দুইটা এক্সাম কে নিছে? হৃদয় আমি কি ও ট্রান্সপোর্টের কথা বলতেছে কেউ? স্যার হৃদয় ভালো ছিল হৃদয় ভালো ছিল। আমি তো ইয়াতে দুইটা এক্সাম নিতে পারি নাই। এই যে স্যার ট্রান্সপোর্টের অন্য কোনো ক্লাসে কথা বলছি। বোধহয় অন্য কোনো ক্লাসের কথা বলতেছে, তাই না? জি স্যার। জি স্যার মনে হয়। আচ্ছা, নাম্বার 6,
এই দেখেন আমরা ইউজ করব এলডির এই ইকুয়েশন গুলো, এই টেবিলে যে ইকুয়েশন গুলো আছে। যদি আমরা 6 নাম্বার বা তার থেকে ছোট রড ইউজ করি এবং রড গুলোর মধ্যে ক্লিয়ার স্পেসিং যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিবি হয়, ক্লিয়ার কভার যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিবি হয়, এবং যদি রডের মানে বিমের মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টিরাপ থাকে, মানে একদম পুরাটুকুতে স্টিরাপ আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এলডির ইকুয়েশন ইউজ হবে এইটা। আর যদি আমরা নাম্বার 7 রড ইউজ করি অথবা তার সাথে বড় রড ইউজ করি, তাহলে এলডির ইকুয়েশন হবে এইটা। যদি ক্লিয়ার স্পেসিং এর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 ডিবি হয় এবং ক্লিয়ার কভার যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিবি হয় এবং যদি স্টিরাপ থাকে, তাইলেও সেম সূত্র ব্যবহার হবে। বাট যদি এই দুইটা কন্ডিশন, মানে এই দুইটা রোতে যে কন্ডিশন গুলো লিখছি দুইটা ঘরের মধ্যে, এই মানে এই কন্ডিশন গুলোর বাইরে যদি ব্যতিক্রম কিছু ঘটে, যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে এলডির ইকুয়েশন ব্যবহার হবে কোনটা? এটা ব্যবহার হবে যদি আমি 6 নাম্বার রড ব্যবহার করি বা তার সাথে ছোট রড ব্যবহার করি, আর যদি 7 নাম্বার রড ব্যবহার করি বা তার সাথে ছোট সাইজ বা বড় সাইজের রড ব্যবহার করি এবং এই কন্ডিশন গুলোর মধ্যে যদি না পড়ে, সেই ক্ষেত্রে এলডির ইকুয়েশন ব্যবহার হবে এইটা। মনে থাকবে? থাকবে? স্যার বলতে এই কোয়েশ্চেন গুলা খাতায় লেখা পেলেন, এগুলো পরীক্ষার সময় যদি মুখস্থ না করেন, যদি ওপেন বুক এক্সাম হয়, তখন তো মানে মনে রাখতে হবে যে কোন কন্ডিশনে কোনটা ব্যবহার করবেন। উল্টা পাল্টা একটা মনের মতো ইচ্ছা করে বসাই দিলে কিন্তু নাম্বার পাবেন না, 0 পাবেন। মানে মনে হতে পারে জিনিসগুলো সহজ, যে খালি কন্ডিশন দেখবো আর সূত্র কোনটা লাগবে ওটা ইউজ করবো, কিন্তু ওটাই মানে দেখতে হবে যে কোয়েশ্চেনে কি কন্ডিশন দেয়া আছে, সেটার উপর বেস করে সঠিক সূত্রটা ব্যবহার করে এলডি বের করতে হবে। তাহলে আমাকে বলেন তো, প্রত্যেকটা ইকুয়েশনে এই আলফা বিটা গামা আছে, ওই যে ল্যামডা ট্যামডা তারপরে সিটি, এগুলো সব মানে সিম্পলিফাই করে বাদ দিয়ে দিছে। আলফা কি ছিল? লোকেশন ফ্যাক্টর ছিল না? টপ বার নাকি বটম বার? আলফা কি ছিল? লোকেশন ফ্যাক্টর ছিল না? জি স্যার। বিটা কি ছিল? কোটিং। কোটিং ফ্যাক্টর। এটা কি ইপক্সি কোটেড নাকি ইপক্সি কোটেড না? আবার ইপক্সি কোটেড হইলে কিছু কন্ডিশনের উপর বেস করে কোটিং ফ্যাক্টর আমরা দেখছিলাম, যে কোনো সময় 1.5, কোনো সময় 1.2 ছিল মনে হয়, কোনো সময় 1। আচ্ছা, আর ল্যামডা কি ছিল? লাইট ওয়েট নাকি নরমাল ওয়েট কনক্রিট? মানে ঠিক আছে, ওয়েট ফ্যাক্টর বলতে পারেন এটাকে, মানে কনক্রিটের ওজনের উপর বেস করে এই ফ্যাক্টরটা আমরা ঠিক করতেছিলাম। বুঝতে পারছেন? ইয়েস স্যার। কোনো কনফিউশন আছে? নো কোনো স্যার। কনফিউশন আছে কারো? না স্যার। স্যার আল্লাহ জানে আছে কিনা। মানে আজকে ক্লাস এতটুকুই। যদি কনফিউশন থাকে, এই ভিডিওটা আরেকবার দেখেন ভালো মতো, আশা করি কনফিউশন মানে থাকবে না। জি স্যার।